জিডি স্পোর্টসের আড্ডাটা প্রাণবন্ত সময় সময়ে সময় যত গড়াচ্ছে প্রাণবন্ততা আরও বাড়ছে এবং আর্জেন্টিনার এই ম্যাচ দেখার পর তো আমাদের আড্ডার অনেকগুলো অ্যাঙ্গেল বের হবে। আমি একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে এমিলি ভাই, এবারের ওয়ার্ল্ড কাপে অনেকগুলো প্রেডিকশন ছিল, তার মধ্যে 50% প্রেডিকশন কাউন্ট করা গেছে, মানে মিলেছে, আর 50% মিলেনি। তার মধ্যে প্রথম প্রেডিকশন ছিল হচ্ছে গিয়ে ব্রাজিলের দৌড় কোয়ার্টার ফাইনাল। আচ্ছা, তো কোয়ার্টার ফাইনাল হইলে ভালো, অথবা তার আগে তারা বিদায় নিবে। আমার ধারণা রাউন্ড অফ 32-তে আমি যখন ক্যালকুলেশন করলাম জাপানের সঙ্গে খেলা পড়তে পারে, তখনই আমি মানে ওই ফিকচার দেখেই আমি মোটামুটিভাবে কনফার্ম যে রাউন্ড অফ 32 থেকে বিদায়। যেহেতু আমি একজন ব্রাজিল সমর্থক, আমার কাছে সেই জায়গায় কোন জায়গায় যেন একটা আশা ছিল যে হয়তো বা রাউন্ড অফ 32 থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলেও যেতে পারে। বাট আমি অত বড় আশা ওই দলটা নিয়ে দেখি নাই। বাট যে 5টা দল নিয়ে এবারের ওয়ার্ল্ড কাপে আমি সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম। ইভেন তো জিডি স্পোর্টসের প্রথম যে ডিসকাশন, শায়েক ছিল সেখানে, সেই প্রথম ডিসকাশন এবং সেকেন্ড ডিসকাশনেও আমি আমার প্রেডিকশনটা বলেছিলাম যে এবারের ওয়ার্ল্ড কাপটা ইউরোপে থাকবে এবং এবারের সম্ভাবনা বেশি, এবং 5টা দল, ইউরোপের 5টা দল নিয়ে আমার প্রেডিকশনটা ছিল। তার মধ্যে প্রথম প্রেডিকশন ছিল পর্তুগাল নিয়ে। আমি জানি না কেন, এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে না, আমার কাছে মনে হয়েছে পর্তুগাল দলটা অনেক বেশি ব্যালেন্স। ক্লাব ফুটবল দেখে মনে হয়েছে প্লেয়ারদের পারফরমেন্স, তাদের ম্যাচ ইন্টেন্সিটি, হ্যাঁ, ধরেন ব্রুনো ফার্নান্দেজ, এরা এরা যে অবস্থায় আছে, হ্যাঁ, এটা ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন আমার ছিল না। সেকেন্ড ছিল হচ্ছে জার্মানি। আমার মনে হয়েছিল জার্মানির এই ইয়াং টিমটা অনেক বেশি ইফেক্ট তৈরি করবে এবারের ওয়ার্ল্ড কাপে। থার্ড ছিল হচ্ছে গিয়ে আপনার স্পেন নিয়ে। স্পেনকে আমি বলেছিলাম যে এবারের স্পেন একটা ডিফারেন্ট ফুটবল খেলবে, যেই ডিফারেন্ট এখানেই বলেছিলাম, সেই ডিফারেন্ট ফুটবলটা দেখা যাবে চোখে বাঁধবে না। আমি এই কথা বলার পরে যখন প্রথম ম্যাচ কেপভার্দের বিপক্ষে ড্র করলো, তারপর মোটামুটি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আমি মোটামুটি একটা তিরস্কারের শিকার হলাম। কিন্তু আমি স্পেন নিয়ে আমি সেই সময়ে আশা ছাড়েন। ফোর্থ আমার হচ্ছে গিয়ে ফ্রান্সের মতো একটা আনপ্যারালাল টিম আমার কাছে মনে হচ্ছিল কোথায় গিয়ে যেন পচাশা মুখে পা না কাটে। ফিফথ ছিল ইংল্যান্ড। সে জায়গায় আর্জেন্টিনাও ছিল না, ব্রাজিলও ছিল না। মানে আমার কাছে আর্জেন্টিনার ম্যাচটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার এই 5টা দলের তালিকায় অবশ্যই ল্যাতিন এই দলটা থাকা উচিত ছিল। এবং আমি আর্জেন্টিনাকে যতদিন ধরে চিনি, আমার কাছে কখনো তারা গোল খাওয়ার পর তারা ব্যাক করেছে, টিম ম্যাচ বের করেছে, এই দৃশ্যপটটা আমার কাছে খুব একটা পরিচিত না। বাট এবারের ওয়ার্ল্ড কাপে আমি একটা ডিফারেন্ট আর্জেন্টিনাকে দেখলাম। আরও একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে এলএমএসের মানে মেজর লিগ সকারের লাস্ট 4টা ম্যাচ দেখার আগে, মেসির লাস্ট 4টা ম্যাচ দেখার আগে আমার কাছে মনে হয়েছিল এবারের ওয়ার্ল্ড কাপে কি খুব ওভাররেটেড প্লেয়ার হবে মেসি, দলের জন্য কি বোঝা হবে। বাট ওই 4টা ম্যাচ দেখার পরে আমার কাছে মনে হয়েছে না, মেসি নিজেকে তৈরি করেছে। এই ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে গিয়ে নট অনলি মেসি, আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম, ধরেন হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ, কিংবা আমি এই ম্যাচে এনজো ফার্নান্দেজের কথা আলাদা করে বলতেই হবে, আউটস্ট্যান্ডিং। আপনি তো আর্জেন্টিনার সমর্থক, আপনি তো আপনার 100 বেশি বলবেন, এটাই স্বাভাবিক। বলেন। না, প্রথমত আমি বলবো যে একটা ম্যাচ যে দেখলাম লাস্ট নাইটে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা, হ্যাঁ, আমরা কিন্তু কিছু কিছু ম্যাচ ওয়ার্ল্ড কাপে মনে রাখি সবসময়। হ্যাঁ, আপনি যদি 86-এর ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দেখেন এগেনস্ট আর্জেন্টিনা, হ্যাঁ, ইংল্যান্ড আর্জেন্টিনা, যেটা হ্যান্ড অফ গড, এই ধরনের ম্যাচ কিন্তু কেউ ভুলতে পারবে না। হ্যাঁ, এরপরে যদি 94-এর ওয়ার্ল্ড কাপে রবার্তো বেজিওর ওই পেনাল্টি মিসেরটা যদি দেখেন, এটাকেও মানে ভুলতে পারবে না। 2006-এর জিদানের ওই মাতুরাজিকে যে ঢুস মারা, এটাকেও ভুলতে পারবে না, রাইট? সো এই এরকম একটা ম্যাচ আমার কাছে মনে হয়েছে আমরা লাস্ট নাইটে দেখেছি এগেনস্ট আর্জেন্টিনা ভার্সেস আপনার ইংল্যান্ড। ম্যাচটাতে আমার কাছে মনে হয় সব কিছু ছিল। হ্যাঁ, ম্যাচটা যখন শুরু হয় তখন আসলে মনে হচ্ছিল যে দুইটা দল ট্যাকটিক্যাল অনেক ইস্যু নিয়ে কিন্তু ম্যাচটা শুরু করেছে। আপনি যদি দেখেন কিছু সেই চেঞ্জ ছিল, স্পেশালি ইংল্যান্ডের। হ্যাঁ, ইংল্যান্ডে যখন আমি দেখলাম যে অ্যারন সাকার জায়গায় রজার্সকে দিয়েছে, হ্যাঁ, ইটস ফাইন। আমি যখন দেখলাম যে লেফট ব্যাকে শুরু করলো স্পেন্স, হ্যাঁ, স্পেন্স বেসিক্যালি কিন্তু রাইট ফুল ব্যাকের প্লেয়ার। হ্যাঁ, লেফট ব্যাক তার আসলে কিন্তু সে সুইচেবল না।
বিকজ থ্রু আপ দ্য ওয়ার্ল্ড কাপ আসলে সে যেভাবে শুরু করছে রাইট ব্যাকই বেশি শুরু করছে। লাস্ট ম্যাচটা সে এই আর্জেন্টিনা ম্যাচের আগের ম্যাচে সে লেফট ব্যাকে শুরু করেছিল, বাট হি ডুইং ফ্যান্টাস্টিক। বাস এই ম্যাচে লেফট ব্যাকে উন্নত খেলার কারণ হলো মেসিকে ইনভার্টার হতে দেওয়া যাবে না, মানে সে যেহেতু লেফট ব্যাক, সে রাইট পা দিয়ে সবসময় ওইগুলি ব্লক করবে। সো থমাস টুকেল কিন্তু এই ধরনের টেকটিক্যাল চিন্তাভাবনা করেই কিন্তু দলটা সাজে। তো সেই জায়গা থেকে ইভেনচুয়ালি আর্জেন্টিনা যদি দেখেন রদ্রিগো ডি পলকে স্টার্ট করেনি, করেছে কাকে? সিমিওনিকে স্টার্ট করার অন্যতম কারণ হলো মলিনাকে একটা প্রপার সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, দুইটা দলই কিন্তু একটু কৌশলে কিন্তু ম্যাচটা শুরু করেছে এবং ওইভাবেই কিন্তু চলছিল। আপনি যদি দেখেন ফার্স্ট হাফ যদি দেখেন আপনার দুইটা দল টেকটিক্যাল ম্যাচ খেলেছে, হ্যাঁ, তেমন কোনো বড় ধরনের সুযোগ কিন্তু কেউই তৈরি করতে পারেনি। খুব ফিজিক্যাল ব্যাটল হয়েছে, Physical এবং battle হচ্ছে হয়েছে, খুব হ্যাঁ। মানে খুব হাই ইন্টেন্সিটি ম্যাচে যেটা হয় যে হচ্ছে গিয়ে খুব মাহফুজ ভাই, দ্রুত এটা transaction। এইটা হবেই, ইংল্যান্ড আর্জেন্টিনা এটা হবেই, কারণ ম্যাচের আগে কিন্তু অফ দ্য ফিল্ডে অনেক রকমের কিন্তু কথার এবং চালাচালি সেটা হয়েছে। 1982 সালের একটা Exactly. যুদ্ধের গল্প আছে, বলবো সেটা। ফকল্যান্ড ওয়ার যে যুদ্ধটা, সেটা নিয়ে কথা আছে। ইভেনচুয়ালি পিটার শিলটনও কিন্তু এই ম্যাচের আগে বলছে যে আমি জীবনে কখনো ম্যারাডোনাকে মাফ করব না। হ্যাঁ, সে মারা গিয়েছে, তারপর আমি তাকে মাফ করবো না। একজন মানুষ মারা যাওয়ার পর তো তারপর একটা সিম্পিতি তৈরি হয়। তারপরে সে বলছে যে ম্যারাডোনাকে আমি কখনো মাফ করবো না, বিকজ হ্যান্ড অফ গডের গোলকিপার কিন্তু পিটার শিলটন ছিল। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা যদি দেখেন, আমি বলবো যে এই ম্যাচটা আসলে সারা জীবন আমাদেরকে মনে রাখতে হবে। ফাইনালের আগে একটা আমরা ফাইনাল দেখছি, আর টেকটিক্যাল ইস্যুগুলি যদি দেখেন আর্জেন্টিনা যেটা করেছে, হ্যাঁ, কারণ এই ম্যাচটা আপনাকে বেশি বিশ্লেষণ করতে হবে আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনা লাস্ট 3টা ম্যাচ, মানে এই ম্যাচের আগে যে 3টা ম্যাচ যেভাবে স্ট্রাগল করছে, অনেকে হয়তো ধরে নিয়েছিল, যারা আপনারা আছেন আর কি, আপনারা ধরে নিয়েছিলেন আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে কতটা আসলে করতে পারবে। বাট আমি আর্জেন্টিনার ফ্যান না, বাট আমার কনফিডেন্স ছিল, বিকজ এই আর্জেন্টিনা সেমিফাইনালে যখন চলে আসে তখনই আর্জেন্টিনা কেউ হারাতে পারবে না। এটা স্পেন হোক আর ফ্রান্স হোক আর ইংল্যান্ড হোক, যেই হোক, বিকজ তাদের ওই স্ট্রেংথ আছে। আর মেইন ফ্যাক্ট হলো তাদের দলে যখন লিওনেল মেসির মতো প্লেয়ার থাকবে, হ্যাঁ, আমি অনেক সাবেক প্লেয়ারের ইন্টারভিউ দেখছিলাম আফটার ম্যাচ, হ্যাঁ, তারা বলছিল যে মেসিকে নিয়ে আর কোনো কোশ্চেন আমার মনে হয় যে সারা পৃথিবীর কোনো মানুষের করা উচিত না, যে সে কোন লেভেলের প্লেয়ার, সে সর্বকালের সেরা প্লেয়ার, হিস্ট্রির বেস্ট প্লেয়ার। সো ওই জায়গাগুলি দেখছিলাম কেন, কারণ এই ম্যাচটা টেকটিক্যালের থেকেও বেশি আসলে এখন অন্য জায়গায় কিন্তু চলে গিয়েছে, লাইক ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উপরে পারফরমেন্স। এবং আপনি যদি দেখেন মেসি এই ম্যাচটাতে কি করে নাই, হ্যাঁ, সে যখন তাকে তো ডেফিনেটলি ডাবল পিভট হিসেবে একটা মার্কিং ছিল তাকে, হ্যাঁ, ডাবল ডিফেন্ডিং সবসময়ের জন্য করেছে। ইভেনচুয়ালি লাস্ট গোলটা যেটা করেছে আপনার লাউতারো মার্টিনেজ হেডে, আপনি যদি ক্রসটা দেখেন সেখানেও তার ডাবল ডিফেন্ডিং ছিল, Right. হ্যাঁ, সে বলটা ফ্লাঙ্ক এরিয়া থেকে রাইট ফুটে নিয়ে কিন্তু সে ক্রস করেছে, নট হিজ স্ট্রং ফুট, লেফট ফুট, সে কিন্তু রাইট ফুট একটা ক্রস দিচ্ছে। এই কারণে একটু ডিটেলস নিয়ে বললাম, বিকজ মেসি ওই লাস্ট নাইটের ম্যাচটাতে বিভিন্ন জায়গায় অপারেট করেছে, এই কারণে, কারণ চ্যানেল কোনোভাবে তৈরি হচ্ছিল না। আর তারা সেন্ট্রালি খেলার জন্য অনেক চ্যানেল তৈরি করছিল, স্কোরিং চ্যানেল তৈরি করছিল, বাট সব ব্লক হয়ে গেছে। বাট যেটা হয়েছে যে উইং দিয়ে যখন আপনার ফ্লাঙ্ক এরিয়াগুলি যখন ইউজ করেছে, তখনই কিন্তু একটার পর একটা সুযোগ আসে। আপনি যদি দেখেন পিকফোর্ড ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু হেডের বল দুর্দান্ত সেভ দিছে, দুর্দান্ত save। হ্যাঁ, মানে right? পিকফোর্ডকে এখানে হ্যাঁ। কিন্তু একটা কৃতিত্ব দিতে হবে, অবশ্যই, কারণ তখনই কিন্তু আপনার 1-2 গোলে লিড হয়ে যায়। হ্যাঁ, ইভেন যেটা হয় যে গোলকিপারদের কিন্তু সব থেকে ডিফিকাল্ট হলো হেডের বল রিচ করা, Right. বিকজ হেড আপনি যখন করবেন কোন দিকে করবেন, এটা কিন্তু, যেহেতু আমি স্ট্রাইকার ছিলাম ওই পার্সপেক্টিভ থেকে বলছি, এটা কিন্তু গোলকিপার জন্য রিচ করা খুব টাফ, খুব টাফ। সো সে যেভাবে সেভ করে ম্যাচকে নিয়ে আসলো, তখনও কিন্তু সবার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে এই ম্যাচটা আর্জেন্টিনা বের করতে পারবে। 86 মিনিট 86 মিনিটস, রাইট। তো এখানে যেটা স্কোলিনি করেছে আমি বলবো, তার টেকটিক্যাল চেঞ্জগুলি ফ্যান্টাস্টিক। ইভেনচুয়ালি নট দিস ইংল্যান্ড ম্যাচ, আপনি যদি এর আগে সুইজারল্যান্ডের ম্যাচ দেখেন, এর আগে ইজিপ্টের ম্যাচ দেখেন, এর আগে যদি আপনি এই ম্যাচগুলি যদি দেখেন, আমি বলবো যে তার টেকটিক্যাল চেঞ্জ, কেপ ভার্দের ম্যাচ দেখেন, এই ম্যাচগুলি কিন্তু তাকে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা জিততে সহায়তা করেছে। সে কাকে নামায়নি, মলিনা কিন্তু দেখবেন যে উঠে তাকে মন্টিয়েলকে নামিয়েছে, বিকজ মন্টিয়েল ফ্রিকোয়েন্টলি দেখবেন যে ক্রস দিচ্ছিল, ডিপলকে নামিয়েছিল, ডিপল আর্লি ক্রস দিচ্ছিল ভিতরে, হ্যাঁ, কারণ ক্রস যখন দিচ্ছিল তখনই কিন্তু ডেঞ্জার হচ্ছিল, হ্যাঁ। আর আপনি শুরুতে যেটা বলছেন একজন প্লেয়ারের কথা আরও বলতে হয়, লিওনেল মেসি তো আসলে এই ম্যাচটার ডিসাইডারই আর কি, হ্যাঁ।
তার পারফরমেন্স নিয়ে আসলে কথা বলতে গেলে সেটা কম হবে, বরং বিশ্লেষণ অনেক বেশি। এনজো ফার্নান্দেসের কথা বলছেন, এনজো ফার্নান্দেস একটা জিনিস যেটা করছে, সে ম্যাচ রিড করে দেখছে যে ভিতর থেকে যেভাবে আমরা চ্যানেলগুলি তৈরি করতে চাচ্ছি সে পারতেছিল না, তখন সে যেটা করছে ওই যে লং রেঞ্জ শুট, একের পর একদম এর আগেও কিন্তু সে পিকফুট কিন্তু তারও আরও একটা বল সেভ করে দিয়েছে। হ্যাঁ, সে স্পেস পাচ্ছিল, বিকজ ইংল্যান্ড সব থেকে বড় ভুল করছে গোল দেওয়ার পরে, তারা লো ডিফেন্ডিং এ চলে গেছে, একদম লো ডিফেন্ডিং এ। সো এগেইনস্ট আর্জেন্টিনা আপনি লো ডিফেন্ডিং করে এই কখনোই জায়গায় পারবেন না। যদি আমি দুইটা পয়েন্ট একটু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি 81 মিনিটে যখন লাউতারো মার্টিনেজ নামলো, আউটস্ট্যান্ডিংলি খেলার, সে খুব সম্ভবত তাকলিফিকোর হ্যাঁ, রাইট। তো লাউতারো মার্টিনেজ নামার পরে যে হচ্ছে গিয়ে অ্যাটাকিং থার্ডে রাইট, আপনার তারা যখন দেখলো যে হচ্ছে গিয়ে একদম ডিপ ডিফেন্ডিং এ চলে যাচ্ছে, সেই জায়গায় হচ্ছে গিয়ে মিডফিল্ড খালি হয়ে যাচ্ছে, মিডফিল্ডটা ওপেন করে দিচ্ছে ইংল্যান্ড। আমার ঠিক মাথায় আসে না এরকম একটা মানে বড় একটা ম্যাচে, হাই ইন্টেন্সিটি ম্যাচে, যে জায়গায় আপনি ওপেন ফুটবল খেলার ইভেনচুয়ালি আপনি অ্যাটাকে গেলে অপোনেন্ট বিপদে পড়ছে, সেই জায়গা থেকে আপনি কিভাবে হচ্ছে গিয়ে 9 জন 10 জনকে মানে নিজের থার্ডে রাখতে পারেন, এবং হচ্ছে গিয়ে আপনি ধরেই নিচ্ছেন যে আপনি একটা উপর দিয়ে বল মারবেন, আপনার প্লেয়াররা ফার্স্ট ওদেরকে ওভারল্যাপ করে হচ্ছে গিয়ে অপোনেন্টের থার্ডে গিয়ে প্রেশার ক্রিয়েট করবে, আপনি টাইম কিল করবেন। এটা কি একজন কোচের ফিলোসফি হতে পারে এরকম ম্যাচে? আমার কাছে মনে হয় ওই যখনই দেখেছি যে ইংল্যান্ড একদম ডিপ ডিফেন্ডিং এ গেছে, আমার কাছে মনে হয়েছে এখনই বিপদ ঘটবে। এবং লাউতারো মার্টিনেজকে 81 মিনিটে নামানোর পরে আপনি দেখবেন এনজো ফার্নান্দেজের কথা যেটি বলছিলেন, সে কিন্তু হচ্ছে গিয়ে মাঝখান থেকে অনেক বেশি স্পেস পাচ্ছিল, কারণ লাউতারো আসার পরে মোটামুটি দুজন ডিফেন্ডারকে ব্যস্ত রাখছিল, এখানে মাঝখান থেকে গ্যাপ হচ্ছিল, সে হিট করে দিচ্ছিল। ইংল্যান্ডের মতো একটা টিম এবং মানে তাদের কোচের ফুটবল মস্তিষ্ক নিয়ে তো কোনো কথা নেই, হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। রাইট। মানে তারা কিভাবে এভাবে সেই ফুটবল খেলতে পারে? ফার্স্ট অফ অল আপনি যে পয়েন্টটা বলছেন, এই পয়েন্টটা ধরে যদি বলি যে এই ওয়ার্ল্ড কাপে যারা গোল করার পরে লো ডিফেন্ডিং এ চলে গেছে, দ্যাট মিনস আপনি যেটা বলছেন ডিপ ডিফেন্ডিং এ চলে গেছে, তারা প্রত্যেকটা ম্যাচ হেরেছে। হ্যাঁ, ইংল্যান্ড তো হেরেছে, এর আগেও যদি অন্যান্য ম্যাচগুলি দেখেন, ডিআর কঙ্গোর সাথে কঙ্গো যখন এক গোলে লিডে গেল, হ্যাঁ, ইংল্যান্ডের সাথে লো ডিফেন্ডিং গেছে, ম্যাচ হেরেছে। ইংল্যান্ড ওখান থেকে ম্যাচ বের করে এনেছে, ম্যাচ বের করছে। আরো তো একটা एग्जांपल হতে পারে। আরো স্পেসিফিক ভাবে যদি অন্যান্য দলগুলির ক্ষেত্রে দেখেন, ইভেনচুয়ালি আর্জেন্টিনার ক্ষেত্রে দেখেন, আর্জেন্টিনা যখন 2 গোল আপনার ইয়ার সাথে খেলো, ইজিপ্টের সাথে, ইজিপ্ট চলে গেল কোথায়, লাস্ট 13 মিনিট একদম নিচে চলে গেল, রাইট, 3 গোল খাইলো। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই স্ট্র্যাটেজি যারাই ইমপ্লিমেন্ট করেছে তারা ম্যাচ কেউ রাখতে পারেনি। হ্যাঁ, স্পেশালি অ্যাগেনস্ট আর্জেন্টিনার লাস্ট 4টা ম্যাচ কিন্তু প্রবাবলি এভাবেই হয়েছে। হ্যাঁ, সুইজারল্যান্ডটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট এর আগের ম্যাচগুলি যদি দেখেন, ইজিপ্ট বা কেপ ভার্দে, হ্যাঁ, ইভেনচুয়ালি অন্যান্য ম্যাচগুলি, ইটস নট অনলি আর্জেন্টিনা, অন্যান্য দলগুলি, ব্রাজিল জাপানের ম্যাচটা আপনি দেখেন, জাপান যখন এক গোলে সানোর গোলে লিডে গেল, হ্যাঁ, 29 মিনিটে, হ্যাঁ, তো সেকেন্ড হাফে তারা কি করলো, বাট ওই লিডে যাওয়ার পরে কিন্তু তারা দে আর মোর অ্যাটাকিং, তারা কিন্তু প্রেসারে রেখেছিল ব্রাজিলকে, তারা চাচ্ছিল আরেকটা গোল করে 2 গোলে লিডে যেতে। আর এক গোল তো আপনার জন্য সেফ না, কখনোই সেফ না। তো সেকেন্ড হাফে গিয়ে জাপান কি করেছে, লো ডিফেন্ডিং এ চলে গেছে, ডিপ ডিফেন্ডিং এ চলে গিয়েছে, ব্রাজিলকে অ্যালাউ করেছে। সো আপনি একটা দলকে এরকম অ্যাটাকিং প্লেয়ার থাকলে যখন আপনি অ্যালাউ করবেন, তখন তারা আর কখনোই আপনাকে কনসিডার করবে না। সো যেটা ইংল্যান্ড আমি মনে হয় যে সব থেকে বড় ভুল কাজটা করেছে। ইভেনচুয়ালি ইংল্যান্ড গোল করার পর যদি তারা আরো অ্যাটাক করতো, আমার কাছে মনে হয় যে তারা আরো গোলের সুযোগ বেশি পেত, বিকজ তখন কিন্তু আর্জেন্টিনা পুরো ফোকাস কোথায়, অ্যাটাকে। তারা কিন্তু হাই ডিফেন্ডিং লাইন আপ করছে, পিছনে প্রচন্ড স্পেস তৈরি হয়েছে, যেটা ইজিপ্টের সাথে তারা কিন্তু এই গোলগুলি এভাবেই খেয়েছিল। হ্যাঁ, সো ওই স্ট্র্যাটেজি থমাস টুকেল কেন করেছে আই ডোন্ট নো, এবং এই স্ট্র্যাটেজি ইভেনচুয়ালি ইংলিশ মিডিয়া বলেন বা সবাই কিন্তু এটা সমালোচনা করছে। না, সমালোচনা করার মতোই কথা। আপনি দেখেন যখন হচ্ছে কি এক গোলের সমতা, সেকেন্ড গোলটা হচ্ছে কি 92 মিনিটে খেলো, এরপরে হচ্ছে কি রাশফোর্ড নামলো, নামার পরে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা আবার ডিপ ডিফেন্ডিং এ গেল, আপনি পিকফোর্ড চলে আসছে মাঝমাঠ থেকে, সে হচ্ছে কি লং বল দিচ্ছে বক্সের ভিতর, রাইট। এইগুলো তো আসলে হচ্ছে কি ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে এগুলো তো আমি এখানে আপনার সরি একটু ডিফেন্ড করছি। তো আর্জেন্টিনার ব্যাপারটা অন্যরকম। আর্জেন্টিনার যে সময়টা ছিল, ওই সময়টা বিশ্বের যে কোনো দল যখন লিডে যাবে তারা ডিপ ডিফেন্ডিং করবেই, হ্যাঁ, বিকজ খেলা আছে আপনার কয় মিনিট, 4-5 মিনিট, হ্যাঁ, বাট আপনার টাইম ডিউরেশন যখন 20 থেকে 25 মিনিট থাকবে বা 30 মিনিট, আর আপনার কিন্তু নেমেই কিন্তু আর্লি গোল পেয়ে গেছে ইংল্যান্ড, দ্যাট মিনস তাকে কিন্তু আরো 35 মিনিট
পর্যন্ত তাকে লো ডিফেন্ডিং, এইটা কিন্তু কখনো আপনাকে কনসিডার করবেন অপোনেন্ট। আপনি যখন অপোনেন্টকে আপনার বক্সের ভিতরে ফ্রিকোয়েন্টলি আপনি তাকে অ্যালাউ করবেন, কখন না কখন চ্যানেল ব্রেক হবেই, Right. এবং সেটা হয়েছে। তারা কিন্তু এই মাঝখান থেকে চ্যানেল ব্রেক করতে ছিল, পারেনি, লং রেঞ্জ শুটিং করছে, গোল হয়েছে, দেন তারা ফ্লাঙ্কের ইউজ করছে। মেসি আপনি দেখেন কতগুলো ক্রস করছে ফ্লাঙ্ক থেকে, রাইট। ফ্রিকোয়েন্টলি, এবং ইভেনচুয়ালি ওই এরিয়াল বলগুলি তখন কিন্তু বরং ইয়ারা ভালো করছে আপনার আর্জেন্টিনা। Right. হ্যাঁ, যেটা বললাম যে পিকফোর্ড কতগুলি সেভ করছে, লাউতারো মার্টিনেজের ওই ক্রস, মেসির ওই ক্রস থেকে লাউতারো অসাধারণ হেড। আমি বলবো যে ইট ওয়াজ ওর ক্যারিয়ার। এই হেডে হ্যাঁ। আবার সামনে পিছনে দুজন ফুটবলার ছিল, রাইট, কিভাবে সে মানে বলটাও একটা ভাগ্য বিধাতার একটা ব্যাপার তো অবশ্যই, আছে, অবশ্যই, লাক তো অবশ্যই দেয়। কেদ হচ্ছে কি ও প্রথম পারসনকে ওভারল্যাপ করে ঠিক লাউতারোর মাথায়, একদম কপালে মাথায়। এসে পড়বে। হ্যাঁ, না, মেইন ফ্যাক্ট হলো লাউতারো ইজ ট্যালেন্টেড স্ট্রাইকার। হ্যাঁ, আমরা সবসময় লাউতারোকে নিয়ে কিন্তু অনেক কোশ্চেন করি, সমালোচনা করি, বাট যেটা হয় আপনি যখন, ইটস মাই এই পার্সপেক্টিভ। জায়গায় আমি একটু একটা বিষয় বলি। আমি ধরেন এই মেসির আলোতে, হ্যাঁ, মেসির যেই উত্তাপ, মেসির যেই হচ্ছে গিয়ে কি বলবো, এটাকে যে আলো, সেই আলোতে অন্যান্য অনেক আলো কিন্তু ঢাকা পড়ে গেছে আর্জেন্টিনার। যেমন পাওলো দিবালার কথা যদি আমি বলি, রাইট, আমার অন্যতম ফেভারিট একজন ফুটবলার, জুভেন্টাসে কি আউটস্ট্যান্ডিং ফুটবলটা সে খেলতো, রাইট। কিন্তু পাওলো দিবালার পজিশনটা দেখেন, সে মেসির কারণে কিন্তু হ্যাঁ, সামা ওই পজিশনেই খেলে, যার কারণে তার জাতীয় দলে চান্স পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বাট মেইন ফ্যাক্ট হলো মেসির সাথে তো আসলে কারোর তুলনা হবে না। এটা ইভেনচুয়ালি যেমন এখনো আর্জেন্টিনা ডিপেন্ডস অন মেসি ইভেনচুয়ালি প্লেয়াররা সেটা ফিল করে। হ্যাঁ, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড তো আছেই অনেক রকমের। ইভেনচুয়ালি স্কলোনি কিন্তু এখনো তার গেম প্ল্যানের মূল অংশটা হলো লিওনেল মেসি। হ্যাঁ, বিকজ সেই কিন্তু খেলার মোডটা চেঞ্জ করে, এবং লাস্ট নাইটে সেই করেছে। সো লাউতারো মার্টিনেজের গোলটা নিয়ে যদি একটু আসি, আপনার যখন আপনার ডিফেন্স অবস্ট্রাইকাল হিসাবে যখন আপনার সামনে থাকবে, যখন সে জাম্প করে আসবে, তখন তো সে বলটা রিচ করা কিন্তু তার পক্ষে ভেরি ডিফিকাল্ট। বাট লাউতারো মার্টিনেজ এই ধরনের গোল কিন্তু ইন্টার মিলানে অহরহ করেছে। হ্যাঁ, সে জানে যে এই সময়টা তার কি করতে হবে। ইভেনচুয়ালি তার স্পট জাম্প দেখেন, সে কিন্তু ওই ডিফেন্ডারের অনেক উপরে, ডিফেন্ডারের থেকে অনেক শর্ট। হ্যাঁ, বাট তার স্পট জাম্প দেখেন। সো এইগুলি কিন্তু ম্যাচের মোমেন্টামটা কিন্তু আর্জেন্টিনার পক্ষে নিয়েছে। ইভেনচুয়ালি যেটা হয়, ইংল্যান্ডের ভুলের মাসুলটা তারা একদম মানে হাতে নাতে দিয়েছে তারা ম্যাচে। ইভেনচুয়ালি হ্যারি কেন কিন্তু ম্যাচের শেষে বলেছে যে আমাদের এত লো ডিফেন্ডিং এ যাওয়াটা ঠিক হয়নি, বরং আমরা যখন এক গোলে লিডে ছিলাম তখন আসলে আমাদের সেকেন্ড গোলের জন্য হাঙ্গরি, আমাদের আরো কিছু সময় অ্যাটাকিং খেলা উচিত ছিল। ওই সময় যে আর্জেন্টিনা খুব বেশি হচ্ছে গিয়ে ইংল্যান্ডকে প্রেসার দিতে পারছিল, ব্যাপারটা কিন্তু এমনও না। ইভেনচুয়ালি আরেকটা যদি মাহফুজ ভাই এখানে একটু বলি, যেটা হলো যে আমরা এই থ্রু অফ দ্য টুর্নামেন্ট একজন প্লেয়ারকে নিয়ে প্রচুর সমালোচনা করেছি, রদ্রিগো ডি পল। বাট যদি দেখেন লাস্ট যে সে যখন নেমেছে, হি প্লেইং ভেরি ইম্প্যাক্টফুল ফুটবল, ভেরি মাচ। কে নিয়ে সমালোচনা কি হয়েছে বিকজ লাস্ট 3টা ম্যাচে তার পারফরম্যান্স কিন্তু ধারাবাহিক ছিল না। হ্যাঁ, আর্জেন্টিনা মিডফিল্ডে আসলে যার কারণে কিন্তু তাকে কিন্তু এই ম্যাচে স্টার্ট করা হয়নি। ম্যাকালিস্টার আর ডি পলকে কিন্তু অনেকটা মেসিকে ব্যাক করতেই দেখা গেছে। রাইট, না ডিপল যেটা হয়েছে যে মেসির সাথে একটা ভালো লিঙ্ক আপ ছিল দেখে কিন্তু সে প্রথম দিকে ম্যাচগুলো স্টার্ট করছে, সে ভালোও করেছে। বাট লাস্ট 2টা ম্যাচে যদি দেখেন, সুইজারল্যান্ড, ইভেনচুয়ালি ইজিপ্ট, ওই 2টা ম্যাচে আসলে ডিপলকে ওইভাবে মাঠে পাওয়া যায়নি, যার কারণে কিন্তু তাকে চেঞ্জ করে সিমিওনিকে দিয়ে স্টার্ট করানো হয়েছে। বাট তার ইম্প্যাক্টফুল পারফরমেন্স যখন যে সাব হিসেবে নামছে, আমি বলছি ডেফিনেটলি সে একের পর এক লো ক্রস দিচ্ছিল, আর্লি ক্রস দিচ্ছিল, ইভেনচুয়ালি মেসির সাথে ওখানে একটা বিশাল কম্বিনেশন তৈরি করছে। মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেসের সাথে যেভাবে কমিউনিকেশন করেছে, ইভেনচুয়ালি যেভাবে অপোনেন্ট যখন কাউন্টার অ্যাটাকে আসছে, প্রথম ব্লকটা তৈরি করেছে ডিপল। সো ডিপলের রোলটা আমার কাছে মনে হয় এগুলি তো আমি যেটা বললাম যে এই আর্জেন্টিনাকে আপনি খুব সহজে প্রেডিক্ট করাটা ঠিক হবে না, বিকজ তাদের একজন কিন্তু মাস্টার মাইন্ড কোচ আছে, স্কলোনি। হ্যাঁ, সে এই ধরনের ম্যাচ তো আসলে অনেক ফেস করে আসছে। হ্যাঁ, তার 100-র উপরে আসলে আর্জেন্টিনার ম্যাচ ডাগআউটে দাঁড়ানো হয়ে গিয়েছে। সো আমার কাছে মনে হয় যে স্কলোনি এখন আর আসলে তার লিমিটেশনের বাইরে গিয়ে কাজ করছে। মানে আমার মনে হয় যে সেগুলি দেখাচ্ছে, ইটস আনবিলিভেবল। বিকজ এই ম্যাচটার আগেও কিন্তু অনেকে ধরে নিয়েছিল ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা পারবে না। সামহাও গোল কনসিড করার পর অনেকে ধরে নিয়েছিল আরও 1-2টা গোল হয়তো আর্জেন্টিনা খাবে, হ্যাঁ, কনসিড করবে। বাট আর্জেন্টিনা যেভাবে আসলে ম্যাচটা ব্যাক করছে, ইটস আমি বলবো যে অবিশ্বাস্য, আনবিলিভেবল। যেটা হয় যে প্লেয়ারদের ওই যে বন্ডিংটা, হ্যাঁ, আমরা তো অনেক ট্যাকটিক্যাল আলোচনা আমরা অনেক করেছি, সবাই করছে, বাট টিমের ভিতর যে বন্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নেশন। হ্যাঁ, বিকজ আমি একটু আপনাকে আর একটু বলি, যেটা হলো যে এই ওয়ার্ল্ড কাপে আপনি শুরুটা করেছেন পর্তুগালকে নিয়ে, রাইট? পর্তুগাল দলটা যদি ব্যালেন্সের জায়গা দেখেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, তাদের হিস্ট্রির বেস্ট টিম নিয়ে তারা এই ওয়ার্ল্ড কাপে আসছে। বাট কেন রেজাল্ট পায়নি? বিকজ দে হ্যাভ নো বন্ডিং। তাদের টিমের ভিতরে কোনো বন্ডিং নেই, নো গুড রিলেশন অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। এই কারণে যে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনা, জোয়াও নাভাজের মতো এত বিশ্বসেরা মিডফিল্ডার থাকার পরও
তারা কিন্তু কিছুই করতে Right. পারেনি। আমার কাছে মাঠে সেটাই মনে হয়েছে তাদের তাই বন্ডিং। সো সেখানে আমি বলবো যে আর্জেন্টিনা অনন্য, হ্যাঁ তাদের এই রিলেশনটা, তারা আপনি দেখেন যখন গোল খাওয়ার পরে নেক্সট 35 মিনিটস বা 32 মিনিটস তারা কি করেছে, পারলে তারা মাঠে তাদের পুরো জীবনটা মানে তারা উৎসর্গ করে দেশের জন্য, হ্যাঁ মেসির জন্য। তারা একটা আমার কাছে মনে হয় যে অন্যান্য একটা মানে কি বলবো এটাকে, যে তাদের টিম বন্ডিংটা এমনভাবে দেখিয়েছে, এটা একটা অন্যরকম স্থাপনা তারা তৈরি করে দিয়ে গেল অন্যান্য দেশের জন্য।